আবারও কিন্তু বিতর্কের কেন্দ্রে মহাগুরু এবং মমতা শঙ্কর। এবং সবথেকে আশ্চর্য হই বারবার করে এই যে বাঙালি মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর বা বিভিন্ন যে শিল্পী রয়েছে বাংলার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এদেরকে নিচে ধরে বারবার করে টানার চেষ্টা করেন। আমরা কি আমাদের কাজগুলোকে পালন করার চেষ্টা করি? বাঙালি কি বাংলা ভাষাকে, বাংলা শিল্পকে মর্যাদা দেয় যে তারা বারবার করে আঙুল তোলে উল্টো দিকে? আবারও যেই মহাগুরুর দিকে আঙুল তোলা হয়েছে যে বুড়ো সিংহ, এভাবে কোট আনকোট আমি ফেসবুকের লেখাগুলোকে তুলে দিচ্ছি, যে বুড়ো সিংহ তার বয়স হয়েছে বাড়িতে থাকার সময় অন্য কোনো বিচারক, নৃত্য জগতের অন্য কোনো বিচারককে আপনি নিয়ে আসুন, তাকে আনলে হয়তো বেশি ভালো কাজ হবে। মহাগুরু এখানে ভারের মতো কাজ করেন। যে বাঙালি বলছে সে বাঙালি জানে যে এই মুহূর্তে গোটা বাংলায় ছেড়ে দিন ভারতবর্ষে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী মতো লিজেন্ড যে আমাদের সামনে রয়েছে, যে বাংলাকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তিনি কিন্তু বাংলা বলতে কোথাও গিয়ে দ্বিধাবোধ করেন না, বরং বাংলাকে তিনি প্রেজেন্ট করেন, বাংলা ভাষাকে তিনি প্রেজেন্ট করেন, বাংলা কালচারকে তিনি বারবার করে প্রেজেন্ট করেন, তুলে ধরেন বাইরের অনুষ্ঠানগুলোতে, কালচারাল প্রোগ্রামগুলোতে। সেই বাঙালিকে আমরা রাজনৈতিকভাবে তো নামিয়েছি, তার পুরস্কার সম্মান পাওয়াকে আমরা নামানোর চেষ্টা করি। এখন তার বিচারক ভূমিকায় আমরা প্রশ্ন তুলছি। বাঙালি কত বড় সে বাঙালি হয়ে গেছে যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন তুলছেন। যাই হোক, মমতা শঙ্করকে আমি এই কথায় আসবো বারবার করে। যদি এক নেড়িবাদী, আমি নেড়িবাদী বলি, নারীবাদী বলি না, কিছু নেড়িবাদীদের খুব গায়ে লেগেছিল যখন সে শাড়ির আঁচলের ভাঁজের কথা এবং ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে থাকা মেয়েদের কথা বলেছিলেন। তাতে আমাদের ইনস্টাগ্রামে রিলস করা নেড়িবাদীদের একটু গায়ে লেগে গেছিলো বলে মমতা শঙ্করকে তারা যেভাবে পেরেছে সেভাবেই তারা নামানোর চেষ্টা করেছে। এই নিয়ে আমি ইউটিউবে ভিডিও তৈরি করেছিলাম। সে যখন অ্যাওয়ার্ড নিয়েছিল, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, তখন তাদের একদম ফেটে চৌচিরো হয়ে গেছিলো আর কি। যাই হোক, তো সেই মমতা শঙ্করকে নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলতে দ্বিধা করেননি। এবার গোটা বিষয়টা কি হয়েছে এবং একটা অনুষ্ঠান কিভাবে চলে, এটা তার আগে বাঙালিকে বা কোনো সমাজ মাধ্যমের মানুষকে বোঝা প্রয়োজন। আমরা তো ট্রেন্ডিংয়ে গা ভাসাই, আমরা দেখি যে সবাই খারাপ 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 বলছে, খারাপ, ভালো 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 বলছে, মানে ভালো সেরা। তারা কোনো বিচার করতেই পারে না যে পঞ্চায়েত একটা অ্যাভারেজ সিরিজ, তার মধ্যে এমন কিচ্ছু নেই। স্কুইড গেম 3 একটা জঘন্যতম সিরিজ হয়েছে, ঠিক আছে? এগুলো সিনেমার ক্ষেত্রে আমি বললাম। বাস্তবিক অর্থ কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টি নিয়ে যখন যেভাবে মন্তব্য করে, তারা সেরকমভাবে কুকুরের মতো লেজ নাড়াতে নাড়াতে পেছনে তাদের বক্তব্যগুলো দেয় আর কি। যাই হোক, তো ট্রেন্ডে আমি কখনো গা ভাসাই না। যেটা হয়েছে বাস্তবিক অর্থে সেটা হলো ডান্স বাংলা ডান্স 13তম সিজন চলছে, আপনারা জানেন। এবং সেখানে শুভশ্রী, যিশু, কৌশানী তারা বিচারকের ভূমিকায় রয়েছেন এবং মহাগুরু তাকে স্পেশাল জাজ হিসাবে তাকে আলাদা একটি চেয়ার দেওয়া হয়েছে। এই সিজনে আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে, এটা আমরা খুবই খুশি হয়েছিলাম। এবং দেখুন, ডান্স বাংলা ডান্স শোটা যে আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় তা নয়। আমার এটা অনেক ক্ষেত্রে জিমনাস্টিক মনে হয়, অনেক ক্ষেত্রে মনে হয় যে অতি রঞ্জিত করে দেখানো হয় বা এমন কিছু কায়দা কানুন দেখানো হয় যেগুলো হয়তো নাচের সাথে সরাসরি যুক্ত নয়। এবার আমি নাচ গান এগুলো বিষয়ে যে স্পেশালিস্ট একদমই নই, কিন্তু চোখের দেখা বা এত বছরভাবে আমরা যেভাবে দেখে এসেছি, আমি যেভাবে ক্লাসিক্যাল কাজ দেখেছি বা সিনেমার কাজ দেখেছি বা বিভিন্ন রকম যে কাজ দেখে এসেছি, যেহেতু আমার পরিবারে দূর সম্পর্কে নাচের সাথে কয়েকজন মানুষ যুক্ত রয়েছেন, আমি অল্প কিছু হলে হয়তো জানি। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে এটা হয়তো কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত করে দেখানো হয়, সেখানে কোনো ভুল নেই। রিসেন্টলি দেবলীনা দত্ত, আপনারা জানেন, তথাগত বাবুর এক্স ওয়াইফ, এবং তিনি অবভিয়াসলি একজন অভিনেত্রী। তো সেই দেবলীনা ম্যাম, তিনি একটি নৃত্য পরিবেশনা করেন, নৃত্যনাট্য চণ্ডালিকা। আপনারা সবাই জানেন পপুলার রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা তারা প্রেজেন্ট করেন, তিনি এবং 13তম সিজনের একজন পার্টিসিপেন্ট দুজনে মিলে সেটা করেন। এবং সেখানে তার সংলাপগুলোকে বাদ রেখে সেখানে একটি হিন্দি গান, তেরে বিনা মেবি, এই হিন্দি গানটা যোগ করা হয়েছে একটি বাংলা নৃত্যনাট্যে, একটি হিন্দি গানের যোগ। এবং কোনোভাবেই সেটাকে বাঙালি বা বাংলা সমাজ মেনে নিতে পারেননি। এখানে প্রশ্ন উঠছে যে কী করে ডান্স বাংলা ডান্সের শোতে এটা অ্যালাউ করা হলো, কোরিওগ্রাফার যারা রয়েছেন অ্যালাউ করলেন, এবং মমতা শঙ্কর, মিঠুন চক্রবর্তী, তাদের বিবেক কি কোথাও গিয়ে আটকালো না, বা বিচারকের ভূমিকা যারা ছিলেন
দেখুন, প্রথমত আপনারা জানেনই না যে মমতা শঙ্কর সবার আগে এটার প্রতিবাদ করেছিলেন। মমতা শঙ্কর মেবি 1978 কি 80 সাল নাগাদ তিনি কিন্তু এটা নিজে মঞ্চে প্লে করেছিলেন। তিনি জানেন কোনটা ভালো কোনটা খারাপ। তিনি আজকের মানুষ নন। তাকে নাচ, তার অভিনয় সত্তার জন্য আজও বাংলার সমাজ, বাংলার মানুষ তাকে মনে রেখেছেন, তার কথাগুলোকে গুরুত্ব দেন। তিনি সবার সামনে ওপেন মাইন্ডে, ওপেন মাইকে তিনি বলেছিলেন শোতে যে এই নৃত্য পরিবেশনা তার ভালো লাগেনি এবং কোনোভাবেই হিন্দি গানের সাথে এই কোরিওগ্রাফি যে কাজটা তারা করেছেন, নৃত্যনাট্য চণ্ডালিকা, এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং যায় না। তো এই যে তার কথা, এই যে মন্তব্যটা, এটা জি বাংলা কেটে দেয়। জি বাংলা কেটে দেওয়ার ফলে তার মেন যে বক্তব্য ছিল সেটাকে কিন্তু সবার সামনে তুলে আনা হয় না। তিনি লাইভে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি কিন্তু এটা বলেছেন। এবং আপনারা জানেন যে সেখানে টিআরপির জন্য বা ব্যবসার জন্য, যেহেতু ডান্স বাংলা ডান্সের মতো শো, অনেকটাই টিআরপি কমে গেছে। মিরাক্কেল নেই, সারেগামাপার সেই ক্রেজ নেই, দাদাগিরি দেরি রয়েছে এখন আসতে। তো যেহেতু সেই টিআরপি নেই বা সেই রকম ধরনের কিছু নেই, তারা সেটার জন্য তাকে এভাবে ইউজ করা হচ্ছে এবং তাদের কন্টেন্ট চাই। কন্টেন্টের ক্ষেত্রে এই যে ব্যবসায়ীরা আর কি, ঠিক আছে, এই ব্যবসায়ী দেখুন পেছনে হয়তো অন্য কোনো ভাষাভাষী মানুষ রয়েছে। এই ব্যবসায়ীদের ক্ষেত্রে কালচারটা রবীন্দ্রনাথ কোনো ফ্যাক্ট করে না, তাদের কাছে মুনাফাটাই সবথেকে বড় কাজ করে। কিন্তু মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তী, দেখুন মিঠুন চক্রবর্তীকেও আনা হয়েছে ওই ফেস ভ্যালুর জন্য। মিঠুন চক্রবর্তীও সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তিনিও কিন্তু কোনোভাবে এটা মানেন না। মমতা শঙ্করের সাথে আরও বাকি যারা ছিলেন তারা কিন্তু দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু টিআরপির জন্য এবং তাদের টিকে থাকার জন্য। যদি মমতা শঙ্কর বলেছেন যে আমার টিকে থাকার কোনো ব্যাপার নেই, আমি বরং এই অনুষ্ঠানে যেতে চাইও নি, আমাকে জোর করে আনা হয়েছে এবং যেহেতু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল অনেকের সাথে, আমি গিয়েছিলাম। কিন্তু তারা যদি আমাকে না ডাকে, এবং এটাকে আমি কিন্তু ডাইরেক্টলি এখানে সোশ্যাল মিডিয়া দাঁড়িয়ে আমি নাকচ করছি। মিঠুন চক্রবর্তীও তাই তার সাথে সহমত পোষণ করেছিলেন। এবং আমি জানি না অন্যান্য জাজরা যারা বোঝেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করবেন। বাঙালি কালচার, বাংলার কালচার আমাদেরকে বাঁচাতে হবে, আমাদেরকে নিয়ে সরব হতে হবে, সব ঠিক আছে। আমি আবারও প্রশ্ন দিচ্ছি সেই বাঙালির দিকে যে আপনার রবীন্দ্রনাথের কটা গল্প পড়েছেন, কটা কবিতা পড়েছেন, কটা নাটক দেখেছেন, বা কটা গান আপনারা এখনও লাইন বাই লাইন আপনাদের মনে রয়েছে? কারণ আমরা তো পুজোর সময়, এই বাঙালি পুজোর সময় রবীন্দ্রনাথের গানের বদলে আজকাল হিন্দি গান চালায়। এবং রাত্রিবেলায় তো নাচার সময় রবীন্দ্রসঙ্গীত চলবে না, মদ খেয়ে নাচতে গেলে অবশ্যই হিন্দি গান, ডিজে গান, যেখানে তামান্না ভাটিয়ার মতো থাকবেন আর কি মানুষ, বা ক্যাটরিনা কাইফ থাকবেন, সেই গান তাদেরকে চালাতে হবে। তো সেই বাঙালির মুখে বারবার করে এই কথাগুলো হয়তো মানায় না, কিন্তু আমি একটা কথা বারবার করে বলতে চাই যে যাদের দিকে আপনারা আঙুল তুলছেন তারা আপনার থেকে অনেক বেশি পরিণত, অনেক বেশি ম্যাচিওর্ড, এবং যে জায়গাটা তারা এসে পৌঁছেছেন, আজকে মিঠুন চক্রবর্তী বা মমতা শঙ্কর যে জায়গাটা এসে পৌঁছেছেন, তাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তারা সেটা ডিজার্ভ করেন, তারা জানেন কোনটা ভালো কোনটা খারাপ। তাই তাদের দিকে আঙুল তোলার আগে আঙুলটা আবারও নিজের দিকে তুলুন। এবং এই অনুষ্ঠানগুলো যারা সম্প্রচার করেন বা টিআরপির লোভে যারা বারবার করে এই ধরনের কাজগুলো করেন, তাদেরকেও বলছি যে এখন হয়তো হয়ে যাচ্ছে, ভেসে ভেসে হয়তো সমস্ত কিছু হচ্ছে, কিন্তু এরপর কাকে ভাঙিয়ে খাবেন, এরপর কাকে নিয়ে কাজ করবেন, কাদেরকে নিয়ে কাজ করবেন, কারা কাজ করতে চাইবে, এবং বাবা মা তাদেরকেও বলছি যে আপনারাও অ্যালার্ট হন যে আপনার ছেলেমেয়েরা কী শিখছে, কতটুকু শিখছে, কালচারাল ক্ষেত্রে তারা কতটুকু এগোচ্ছে, এই দিকে কিন্তু এবার আপনাদেরও ভাবা উচিত। বাংলার কালচারকে আমাদের বাঁচাতে হবে, তার আগে নিজের দিকে আঙুলটা একবার তুলতে হবে, নিজের দিকে প্রশ্ন তুলতে হবে যে আমি কতটা জানি, আমি কতটা দেখেছি, আমি কতটা বুঝেছি, এবং এই বিষয়ে আমার কি মতামত সেটা কিন্তু স্পষ্ট করা প্রয়োজন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।